সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল শুনানির শেষ দিন। 34টির পাশাপাশি অপেক্ষমান আবেদনের নিষ্পত্তিও হচ্ছে আজ। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচনী ইতিহাস সৃষ্টি করবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানে নিহত আহতদের পরিবারের সাথে মতবিনিময় করেছেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে বিচারের দাবি শহীদ স্বজনদের। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। আরেক মামলায় তাপস সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। সংসদ নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল নিষ্পত্তির শেষ দিন আজ। ক্রমানুযায়ী আজ 611 থেকে 645টি পর্যন্ত আপিলের শুনানি করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনের শুনানিতে বেশিরভাগ আবেদনকারী প্রার্থিতা ফিরে পেয়েছেন। শেষ দিন আজ শুনানি হবে 34টি আবেদনের। একই সাথে নিষ্পত্তি করা হবে 8 দিনে স্থগিত রাখা আবেদনগুলোর। এছাড়া দ্বৈত নাগরিকের বিষয়েও শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি, আর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটের প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। আর ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে 12 ফেব্রুয়ারি। তিন দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছে ছাত্রদল। সেখানে আছেন সহকর্মী হুমায়রা ফারুকী, সরাসরি যুক্ত হচ্ছি আমরা সেখানে। হুমায়রা, কি বলছেন আন্দোলনকারীরা, জানাবেন। আপনি জানেন যে সকাল থেকেই আজ কিন্তু শুরু হয়েছে আপিলগুলো শুনানির শেষ দিন আজ, এবং আপিল শুনানি শুরু হয়েছে সকাল 10টায়। আর ঠিক একই সময়ে আমি দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন। তারা নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনের যে রাস্তার একদম পুরো সামনের, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে পুরো রাস্তাটা জুড়ে তারা অবস্থান নিয়েছেন, বসে পড়েছেন রাস্তায়। এবং তাদের সাথে আমি কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন যে পোস্টাল ব্যালটে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছেন, এবং আরো যে দুটি সেটির মধ্যে হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিষয়ে তারা একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। এবং আরো যেটি বলেছেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে নির্বাচন কমিশন এই নির্বাচন সংক্রান্ত ছাত্রদলের নির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যেটি তারা সেইটার বিরোধী। তো আমি একজন কর্মীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের দাবি কি কারণে আপনারা আজকে এখানে বিক্ষোভ করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আপনি দেখবেন, আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ দেখেছে, আমাদের প্রবাসী ভাই ও বোনদের জন্য যে পোস্টাল ব্যালটের যে ভোটের ব্যবস্থা করা হয়েছে, নির্বাচন কমিশন তার দায়িত্বহীন জায়গা থেকে অস্বচ্ছ অপরিচ্ছন্ন এটি আচরণ করেছে। আপনি দেখবেন আমরা পোস্টাল ব্যালটগুলো জামাত ইসলামের বাসায়, তাদের অফিসে, তাদের হাতে হাতে প্রত্যেকটা জায়গায় পোস্টাল ব্যালট হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় যারা জেনুইন ভোটার তাদের আপনি জি। তো আমরা একজন কর্মীর সাথে কথা বলছিলাম, এখানে ডাকসুর সাবেক ভিপি আমাদের সাথে আছেন, আমরা তার সাথে একটু আপনারা দেখেছেন যে পোস্টাল ব্যালট মানে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে। এই পোস্টাল ব্যালট পদ্ধতিটি আমরা শুরু থেকেই লক্ষ্য করছি, মানে অস্বচ্ছ একটি প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। তো পোস্টাল ব্যালট যে আমরা দেখতে পেয়েছি যে মানে একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের ব্যক্তিদের হাতে পোস্টাল ব্যালটগুলি, কিন্তু এই পোস্টাল ব্যালটগুলি থাকার কথা ছিল প্রত্যেক পার্সন টু পার্সন যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি নির্দিষ্ট সংগঠনের হাতে দেওয়া হচ্ছে। তো এইটার ক্ষেত্রে নির্বাচন কমিশনের এক ধরনের নির্লিপ্ততা রয়েছে। নির্বাচন কমিশনের এক ধরনের নির্লিপ্ততা রয়েছে। আমরা বলতে চাই যে আগামী দিনে এই যে পোস্টাল ব্যালটের যে প্রক্রিয়াটা, এটা যেন স্বচ্ছ প্রক্রিয়া হয়, এবং এই যে পোস্টাল ব্যালটটা বাতিল করে নতুনভাবে যেন করা হয়। ধন্যবাদ। জি, এখন বিক্ষোভ কর্মসূচির পরবর্তী কি হবে সেটি তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দিব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ।
পুলিশের পেশাদারিত্বের পরিচয় দিয়ে নিরপেক্ষভাবে কাজ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে, এমনটা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজশাহী পুলিশ একাডেমিতে 41তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। পুলিশ কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়, প্রার্থী বা এজেন্টদের কাছে থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা নেওয়ার সুযোগ নেই, সাফ জানিয়ে দেন উপদেষ্টা। বলেন, দায়িত্ব পালনের সময় কোনো প্রার্থীর প্রতিনিধির কাছে থেকে খাবারও গ্রহণ করতে পারবেন না পুলিশ সদস্যরা। এবারে জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ দায়িত্ব পালন করবেন। মত প্রকাশের স্বাধীনতা, মানবিক মর্যাদা এবং আইনের শাসন এসব রক্ষা করার দায়িত্ব মাঠ পর্যায়ে পুলিশের আচরণের সঙ্গে সরাসরি যুক্ত। আপনারা যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারেন তবে আইন প্রয়োগ সহজ হয়। জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে এ সভায় 1400 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা তাদের স্বজন হত্যার বিচার দাবি করেন। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তারা। শনিবার শেখ হাসিনা সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। অপশক্তি তোরা মা বোনের ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে। আমাদের 1400 শহীদ পরিবার আপনার কাছে যেন সমান থাকে, 22,000 আহতরা তারা যেন আপনাদের কাছে সমান থাকে, এইটুকুই আমার চাওয়া। আমাদের শহীদ এবং আহত পরিবারের কি করা দরকার, তাদের জন্য এই হত্যার বিচার কিভাবে শহীদ পরিবার ভালো থাকবে, আমি এতটুকুই আপনার কাছে দাবি রাখবো। জুলাই অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই শুনানি হবার কথা রয়েছে। মামলায় ওবায়দুল কাদের ছাড়া বাকি আসামিদের মধ্যে আছেন বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ। এছাড়া জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নাকন সহ 28 জনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানার মামলায় অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া আজ আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 245 ব্রাহ্মণবাড়িয়া 3-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাধারণ ভোটাররা। তারা আসলে তাদের যে পছন্দের অভিভাবক কে হতে যাচ্ছেন, সেই অভিভাবকের কাছ থেকে তাদের কি প্রত্যাশা, সেই বিষয়ে জানবো। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে আপনার কাছে একটু যেতে চাই যে কি ধরনের প্রত্যাশা করছেন যিনি অভিভাবক হয়ে আসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া 3 সদর বিজয়নগর সংসদীয় আসন। প্রত্যেকটা আসনে আমাদের যে রাস্তাঘাটের অবস্থা মান খুবই খারাপ। কারণ আজকে আমি যতটুকু বিভিন্ন জায়গায় ঘুরেছি দেখতে পাচ্ছি যে রাস্তাঘাটের অবস্থা ভালো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় এই রাস্তাঘাটের অবস্থা বেহাল অবস্থা। আমার মনে হয় যিনি প্রতিনিধি হয়ে আসবেন উনি সর্বপ্রথম আমার দৃষ্টিতে যে ব্রাহ্মণবাড়িয়ার যে ইউনিয়ন ওয়ার্ডগুলো আছে এই রাস্তাঘাটগুলো মেরামত এবং সংস্কার করলে সাধারণ মানুষের উপকৃত হবে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসী উপকৃত হবে। ধন্যবাদ। এখানে আর কয়েকজন আছেন, একটু যেতে চাই আপনার কাছে। কেমন দেখতে চান ব্রাহ্মণবাড়িয়া 3 আসনটা? আসলে আমরা এই যে তিতাস কে কেন্দ্র করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 7টা উপজেলা কিন্তু টাচ করেছে। এই তিতাস নদী 130 কিলোমিটার তিতাস নদী খননের নামে আমরা দেখেছি বিগত সময়ে প্রায় 1,500 কোটি টাকা লুণ্ঠন হয়েছে। আমরা চাই যে আগামীতে যিনি আসবেন তিনি তিতাস নদীতে নাব্যতা ফেরানোর চেষ্টা করবেন এবং আমাদের টাউন খাল, আমাদের শহরের ভিতর দিয়ে প্রায় 5 কিলোমিটার একটা টাউন খাল রয়েছে। এই টাউন খালটির জন্য আমরা তরি বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা আন্দোলন করে যাচ্ছি। এটা আমরা এখনও সুরাহা পাচ্ছি না। আগামীতে যিনি আসবেন তিনি এই টাউন খালের নাব্যতা ফিরিয়ে দেবেন, এই প্রত্যাশা আমরা করছি। আপনার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? আমি যিনি আসবে ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য খাত নিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য খাতের এখন চরম অবনতি হয়েছে, সাধারণ মানুষ কোনো ধরনের সেবা পাচ্ছে না, তাই ক্লিনিকের ব্যবসাগুলো রমরমা হচ্ছে। তাই নতুন যে প্রতিনিধি হয়ে আসবে ওনার কাছে আমার প্রত্যাশা যেন স্বাস্থ্য খাতে দ্রুত উন্নতি করতে পারে।
ধন্যবাদ। এখানে আর কয়েকজন আছেন, একটু জানতে চাই কী ধরনের প্রত্যাশা করছেন? নতুন যিনি নির্বাচিত হয়ে আসবেন, আমরা জানি যে ব্রাহ্মণবাড়িয়াকে সংস্কৃতির রাজধানী বলা হয়, কিন্তু সংস্কৃতির রাস্তাটা অনেক সংকুচিত হয়ে আছে এই জেলাতে। যেমন উস্তাদ আলাউদ্দিন খাঁ একজন বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ, কিন্তু ওনার যেই প্রতিষ্ঠানটি এটাও খুব সংকুচিত হচ্ছে। তো আশা করি যিনি নতুন আসবেন উনি সংস্কৃতির চর্চার ক্ষেত্রটা আরও বড় করবেন। এখানে একদম ছোট্ট করে বলবেন একটু যদি কী ধরনের প্রত্যাশা করছেন একদম। ব্রাহ্মণবাড়িয়া একটি জনবহুল এলাকা, এখানে প্রধান মানুষের আয় হলো বিদেশের প্রবাসীদের রেমিটেন্স। অথচ এখানের ব্রাহ্মণবাড়িয়ার যে বাসী যারা আছে, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে আমাদের এখানে একটা সরকারি মেডিকেল কলেজ নাই এবং এখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আগামীতে যিনি প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন ওনার কাছে আমাদের প্রাণের দাবি ব্রাহ্মণবাড়িয়াতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ করা হোক। আপনার কাছে আমি আরেকটা বিষয়ে বলতে চাই, যে আইন শৃঙ্খলা নিয়ে। আইন শৃঙ্খলা শহরের চরম অবনতি হয়েছে। নতুন যে জনপ্রতিনিধি হয়ে আসবেন তার কাছে আমার আবেদন যাতে আইন শৃঙ্খলার দ্রুত উন্নতি উনি ঘটাতে পারেন এবং এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবে। আপনার কাছে আর কি মাদক নির্মূল করা? যে মাদক খুবই একটা ভয়াবহ অবস্থা আমাদের তরুণ সমাজের জন্য। আমরা কনকনে শীতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার জনজীবন ব্যাহত। হালকা কুয়াশায় শীতের আবেজ ঠাকুরগাঁওয়ে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত কমেনি। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া দিন মজুর ও ছিন্নমূল মানুষ। শীতের কারণে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও বাড়ছে। পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। চিকিৎসকরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। আপনি জানেন, তথ্যই শক্তি। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি বিশ্বজুড়ে প্রতিনিয়ত ঘটে চলেছে নানা ঘটনা। তাই বিশ্বজুড়ে প্রতি মুহূর্তের বর্ণনায় চলমান গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ আর সবশেষ তথ্য নিয়ে বিশ্ব দৃষ্টি খুলে দিতে আপনাদের সাথে ডিবিসি ওয়ার্ল্ডের পর্দায় আছি হিমাদ্রি রাহা। ইউরোপের 8 দেশে ট্রাম্পের 10% শুল্ক আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা। জানান এটি সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় ইউরোপীয় ওই মিত্র দেশগুলোর উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকরের কথা। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। এবার ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন তিনি। জানান পরে তা বাড়িয়ে 25% করা হতে পারে। কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, নেটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি গ্রহণযোগ্য নয়। কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন জানান, ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করা হবে না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানান, ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, শুল্ক আরোপের হুমকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা ও গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল ব্যানার বহন করেন। আমরা ট্রাম্পকে দেখানোর জন্য এসেছি, গ্রিনল্যান্ড আমাদেরই থাকবে, যুক্তরাষ্ট্রের নয়। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠলেও 75% আমেরিকান এমন সিদ্ধান্তের বিপক্ষে। এছাড়াও একজন রিপাবলিকান কংগ্রেসম্যান জানান, ট্রাম্প যদি দ্বীপটি দখলের চেষ্টা করেন তবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। ইরানের সাম্প্রতিক অস্থিরতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। তবে এত মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন তিনি। স্থানীয় সময় শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন খোমেনি। এ সময় তিনি অভিযোগ করেন, মার্কিন সামরিক সহায়তার আশ্বাস দিয়ে ট্রাম্প বিক্ষোভকারীদের সরাসরি উস্কানি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে অপরাধী আখ্যা দিয়ে খোমেনি বলেন, হতাহত ও ক্ষয়ক্ষতির দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে। আরও জানান, এই অস্থিরতায় জড়িত দাঙ্গাকারীরা দুই ধরনের, একদল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থন এবং তাদের অর্থায়নে প্রশিক্ষণ প্রাপ্ত। আরেক দল তরুণ, যারা তাদের প্রভাবে প্রভাবিত হয়েছে। এই তরুণরা মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, চিকিৎসা কেন্দ্র ও দোকান ভাঙচুর করেছে। মানুষের ক্ষতি করে তারা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে বলেও মন্তব্য করেন খামেনি। সিরিয়ায় আবারও আল কায়েদার এক শীর্ষ নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, স্থানীয় সময় শনিবার আল কায়েদার সশস্ত্র গোষ্ঠীর শীর্ষ নেতা বিলাল হাসান আল জসিমকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাদের দাবি, বিলাল আল জসিম ছিলেন একজন সন্ত্রাসী নেতা। গেল 13 ডিসেম্বর সিরিয়ার পালমিরার হামলার সাথে সরাসরি যুক্ত ছিলেন তিনি। ওই হামলায় 2 মার্কিন সেনা সদস্য এবং এক বেসামরিক নাগরিক নিহত হন। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের তেল আবিবে হামাসের হামলা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং সরকার পরিবর্তনের দাবিতে সমাবেশ করেছেন হাজারো বিক্ষোভকারী। স্থানীয় সময় শনিবার সমাবেশে যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। বিক্ষোভকারীর অভিযোগ করে বলেন, হামাসের নেতৃত্বে ইসরায়েলের হামলা ও গাজা যুদ্ধের দায় স্বীকার করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার অস্বীকৃতি জানাচ্ছে। এদিকে গাজার বোর্ড অব পিসে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সালজবুর্গের কাছে পাঙ্গাও এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারী সংস্থা। উদ্ধার কর্মকর্তারা জানান, পাঙ্গাওয়ে 7 জন স্কিয়ারের একটি দলের ওপর তুষার ধস নেমে এলে 4 জন ঘটনাস্থলে নিহত হন এবং 1 জন গুরুতর আহত হন। এর প্রায় 1.5 ঘন্টা আগে একই এলাকায় আরেকটি তুষার ধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলটিতে আরও কয়েক দফা তুষার ধস হয়। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাট গাস্টাইন স্কি রিসোর্টে তুষার ধসে 13 বছরের এক শিশু নিহত হয়। বিশ্বের শীর্ষস্থানীয় হোম কন্ট্রাক্ট টেক্সটাইল প্রদর্শনী হেম টেক্সটাইল জার্মানির ফ্রাঙ্কফুটে 13 জানুয়ারি শুরু হয়ে চলে 4 দিন। লিড দ্য চেঞ্জ প্রতিপাদ্য আয়োজিত এবারের মেলায় 66টি দেশের প্রায় 3000 প্রদর্শক অংশগ্রহণ করেছেন। মেলায় বাংলাদেশের টেক্সটাইল পণ্য বিদেশিদের কাছে ব্যাপক প্রশংসা কুড়ায়। ডেকোরেটিভ ও আপহোল স্টারি ফ্যাব্রিক্স, বেড ও বাথ টেক্সটাইল, টেরি পণ্য, কার্পেট এবং স্মার্ট টেক্সটাইল সহ নানা ধরনের পণ্যের প্রদর্শনী স্থান পায় হেম টেক্সটাইলে। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইমের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল মেলায় অংশ নেয়। বাংলাদেশ থেকে মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য নোমান টেরি টাওয়ার মিলস, প্রিমিয়ার 1888, শাবাব ফ্যাব্রিক্স, স্টাইলাস টাওয়েলস, জাটেক্স ইন্ডাস্ট্রিজ, কারুপণ্য রংপুর, মানুরি টেক্সটাইল মিলস, নাহিদ ফাইন টেক্স। কিছু তো আমাদের ইমপ্রুভ হয় এখানে, আমাদের প্রতিবেশী দেশ তারা কিরকম করতেছে সেটাও আমরা দেখি। আমরা এখান থেকেও নতুন নতুন বায়ারের সাথে আমাদের পরিচয় হয়। বিভিন্ন কালচার বা বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন যে বায়ারগুলো আছে আলাদা, তাদের সাথে একটু মত বিনিময় করার সুযোগ থাকে আমাদের। প্রতিষ্ঠানগুলো তাদের হোম টেক্সটাইল, টেরি ও ভ্যালু অ্যাডেড পণ্যের সর্বশেষ সংগ্রহ আন্তর্জাতিক ক্রেতাদের সামনে উপস্থাপন করে। নারাদুল, ভালবাদুল, পিট, পিনসার, এর উপরে অল ওভার দ্য ব্র্যান্ডগুলো আমাদের এখানে আসছে এবং ভিজিট করছে এবং তারা খুব স্যাটিসফাই। প্রতি বছরের মেলাতে অনেক ভালো একটা রেসপন্স আসে। অ্যাকচুয়ালি আমাদের বাইরের সাথে একটু ফেস টু ফেস কথা বলতে পারি, যেটা অ্যাকচুয়ালি মেইল বা ফোনে হয় না। মেলায় রাষ্ট্রদূত ও দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন করে প্রতিষ্ঠান প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় রাষ্ট্রদূত বলেন, ইউরোপীয় বাজারে বাংলাদেশি টেক্সটাইল পণ্যের চাহিদা ক্রমেই বাড়ছে। বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ আরও বাড়াতে দূতাবাস প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও তিনি জানান। আয়োজকদের তথ্য মতে এবারের মেলায় 117টিরও বেশি দেশ থেকে প্রায় 60,000 পেশাদার দর্শনার্থী অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। হেম টেক্সটাইল 2026-এ বাংলাদেশের অংশগ্রহণ বৈশ্বিক বাজারে দেশের টেক্সটাইল শিল্পের অবস্থান সুদৃঢ় করার পাশাপাশি রপ্তানি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
ফাতেমা রহমান রুমা, ডিবিসি নিউজ, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। একসময় জীবন বাজি রেখে উপসাগরের গভীরে ঝাঁপ দিতেন মানুষ, লক্ষ্য একটাই, মুক্তা। সময় বদলেছে, ঝুঁকি কমেছে, কিন্তু ঐতিহ্য হারায়নি। আধুনিক রূপে সেই মুক্তার গৌরব আজও বেঁচে আছে সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা, শান্ত নীল জলরাশির বুক চিরে এগিয়ে যাচ্ছে পর্যটকবাহী নৌকা। নৌকা এগোতেই চোখে পড়ে উপকূল, দূরে মরুভূমির বুকে হেঁটে বেড়ানো উট, আর মুক্তার খামারে পানির নিচে জালের কাঠামোতে বড় হচ্ছে হাজারো ঝিনুক। এটি হাউস অব পার্ল, আল রামোস লেগুনের ভেতর তৈরি ভাসমান স্থাপনা। প্রায় 100 বছর আগে পারস্য উপসাগরের প্রায় 40 মিটার গভীরে জীবন ঝুঁকি নিয়ে মুক্তা সংগ্রহ করতেন জেলেরা। তবে 1940 সালের পর জাপানে কালচার মুক্তার আবিষ্কার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব এবং তেলের সন্ধান, এই সব কিছুর ফলে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী মুক্তা ডাইভিং। আজ সেই মুক্তা তৈরি হচ্ছে খামারে। ঝিনুকের ভেতরে বিশেষভাবে বীজ স্থাপন করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই বীজ থেকেই জন্ম নেয় কালচার মুক্তা। এসব মুক্তা পৌঁছে যায় দক্ষ এমিরাতি কারিগরদের হাতে। গয়নায় রূপ নেয় শত শত দিনের পরিশ্রম। প্রাকৃতিক মুক্তার চেয়ে কালচার মুক্তা তুলনামূলক সাশ্রয়ী, তবে সৌন্দর্যের কোনো কমতি নেই। প্রাকৃতিক মুক্তা সৃষ্টিতে মানুষের কোনো হাত নেই, কিন্তু আধুনিক মুক্তা তৈরি হচ্ছে মানুষের হাতে, তবে সুন্দর। সূর্য ডুবছে, তবে ইতিহাস আর আধুনিকতার মেলবন্ধনে সমুদ্রের বুকে ভাসমান ঐতিহ্যের গল্প এখানেই শেষ নয়, বরং নতুনভাবে শুরু। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।